আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম ঠিক তখনই একটা ছেলের সাথে আমার পরিচয় হয়ে যায়। যদিও আমার ক্লাসমেট ছেলেটাকে দেখেই আমার পছন্দ হয়ে যায় এবং ছেলেটার প্রেমে আমি পড়ে যাই। ছেলেটার প্রেমে পড়ে যাওয়ার পর আমি ছেলেটাকে নিজেই প্রপোজ করেছি। ছেলেটাও অ্যাকসেপ্ট করেছে। ছেলেটার সাথে আমি দিনরাত কথা বলা শুরু করে দিয়েছি। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে ছেলেটাও আমার প্রেমে পড়ে যায়। আমি তো ছেলেটার প্রেমে আগেই পড়ে গিয়েছিলাম, কি আর বলবো। দুজনেই প্রেম করছি। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম ছেলেটাও তখন অনার্স ফার্স্ট ইয়ারেই উঠেছে। তখন আমি ছেলেটাকে বলতেছি, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ তুমি না কিছু একটা করো, আমার পরিবার না আমাকে বিয়ে দিতে চায়। তারপর ছেলেটা আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি কিছু করার চেষ্টা করছি, তুমি কোনো টেনশন করো না, তোমাকেই আমি বিয়ে করব, তুমিই আমাকে বিয়ে করবা। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এর মধ্যে ছেলেটার কথাবার্তা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমাকে দেখতে পারছে না, আমার সাথে ব্রেকআপ করতে চায়। তার পরবর্তীতে আমি দেখা করে সবকিছু মিটমাট করে নিয়েছি। প্রায় 2-3 বার সে ছেড়ে আমাকে চলে যেতে চেয়েছে, কিন্তু আমি তাকে ছাড়তে দেই নাই। আমি সব সময় তার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতাম, সব সময় তাকে কল দিতাম, সব সময় বিরক্ত করতাম। সে বুঝছে আমি তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলছি। ঠিক এ কারণেই আমি ছেলেটাকে মনে প্রাণে চাই। এর পরবর্তীতে সে আমাকে বলতেছে, আচ্ছা শোনো, আমি প্রবাসে চলে যাই, তাহলে তাহলে অন্তত 2 বছর প্রবাস জীবনে থাকার পর আমি দেশে আসলে দুজনের বিয়ে হবে। তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি তাহলে চলেই যাও। তার পরবর্তীতে সে প্রবাস জীবনে পাড়ি দিল অ্যান্ড 2 বছর পর সে বাংলাদেশে আসলো। আসার পর দুই পরিবারকে দেখে মিলে তারপরেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ড প্রায় 3 মাস দেশে থাকবে। এই 3 মাসের মধ্যে আমার বাচ্চা কাচ্চা হয় নাই। এই নিয়ে আমার শাশুড়িমা অনেক ঝামেলা করছে। আমার শাশুড়িমা আমাকে বলতেছিল, দেখো মা, আমার ছেলে চলে যাবে আবার প্রবাসে 2 বছরের জন্য। এরই মাঝে যদি তুমি একটা বাচ্চা না নাও তাহলে কেমনে হবে? তুমি আমার ছেলে যাওয়ার পর কিভাবে থাকবা? আমি শাশুড়ি মাকে একটা কথাই বলছি, দেখেন আম্মু, 2-3 বছর গেলে কিছুই হয় না, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তারপরও চেষ্টা করে দেখছি। বিষয়টা আমি ওর সাথে শেয়ার করব। তার পরবর্তীতে সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ডক্টর দেখাই। ডক্টর দেখানোর পর ডক্টর বলতেছে আমার একটু হালকা সমস্যা আছে, এ কারণেই বাচ্চা হচ্ছে না। যাই হোক, পরবর্তীতে সে চলে যাচ্ছে। সে আমাকে বলতেছে, তুমি কোনো টেনশন করো না, এসব বাচ্চা কাচ্চা নিয়ে এত টেনশন করার কিছুই নাই, হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমার হাজবেন্ড চলে গিয়েছে। চলে যাওয়ার পর আমার শাশুড়ির অনেক কথাবার্তা শুনতেছি। আমার হাজবেন্ড চলে যাওয়ার 23 দিনের দিন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট হয়েছি। যাই হোক, আমার হাজবেন্ড অনেক খুশি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং সবাই অনেক বেশি খুশি। আমিও খুশি। তবে আমি খুশি হয়ে কি করব? প্রায় 9টা মাস পর্যন্ত আমার অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। এই বমি, এই খাইতে পারে না, এই কাজ করতে পারে না, সব মিলিয়ে একদম ঝামেলা হয়ে গিয়েছে। যখন আমার 4 মাস বয়স ঠিক তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, এভাবে শুয়ে না থেকে কাজকর্ম করো। যাই হোক, প্রেগনেন্সির 6 মাসের সময়ও আমি অনেক বেশি কাজকর্ম করতেছিলাম। আমি আমার নিজেকে কষ্ট দিয়ে কাজ করছিলাম শুধুমাত্র শাশুড়ি মায়ের কারণে। কারণ উনি আমাকে একটা কথাই বলে, বাচ্চা এরকম আমাদেরও হয়েছে, তোমার একার বাচ্চা হচ্ছে না, এগুলো বলে অনেক কথা শুনাইতো। ঠিক এ কারণেই কাজকর্ম করতাম, কোনো কাজকর্ম বাদ দিতাম না। ঠিক 9 মাসের সময় আমার শাশুড়ি মা বলতেছে, আচ্ছা বাচ্চাটা লড়াচড়া করতেছে। তারপর আমি বলতেছি, বাচ্চাটা লড়াচড়া করতেছে না, 2 দিন পর্যন্ত অনেক ব্যথা করতেছে, কি হচ্ছে বুঝতেছি না, আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যান। তারপর শাশুড়ি মা আমাকে বলতেছে, আচ্ছা কয়েকদিন পরে নিব। পর আমি বলতেছি, আমার মনে হচ্ছে যেন সিরিয়াস অবস্থা। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, ঠিক আছে কিছু কাজকর্ম আছে ওগুলো করে নাও, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। এই দিক দিয়ে আমার অবস্থা খুবই খারাপ। আমি লড়তেও পারছি না, চড়তেও পারছি না, আমার পেটে অনেক ব্যথা করছে, তবে বাচ্চাটাও লড়াচড়া করতেছে না। ঠিক তখন অনেক ভয় লাগছিল। তারপরেও কান্নাকাটি করতে করতে শ্বশুরবাড়িতে কাজকর্ম কমপ্লিট করলাম। এরপর আমাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাকে আলতা করেছে। আলতা করার পর ডক্টর জানতে পারলো আমার বাচ্চাটা ঠিক 13 ঘন্টা আগেই আমার বাচ্চাটা মারা গিয়েছে। ঠিক এ কারণেই আমার অবস্থা এত বেশি সিরিয়াস। যখন বাচ্চাটা পেটের মধ্যে মারা গিয়েছে তখন আমি কিন্তু জানতাম না, আমি কিন্তু বেহোশ অবস্থায় আছি। কিন্তু আমার শাশুড়ি মা ওই দিক দিয়ে এই কথাটা জানার পর আমার হাজবেন্ডকে কল দিয়ে বলতেছে, তোর বউ কোনো কাজকর্ম কিছুই করতো না, তারপরেও তোর বউয়ের পেটের মধ্যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমি জানি না এখন তোর বউয়ের জন্য কি করবি আর না করবে। তার পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসতো। ঠিক এই কারণে অনেক টাকা পয়সা পাঠাইছে, অনেক দোয়া করতেছে, অনেক বেশি কান্নাকাটি করতেছিল আর বলতেছিল,
আমি জানি আমার ওয়াইফ কতটা সৎ, আমি জানি আমার ওয়াইফ কতটা ভালো। আমার আম্মু আমাকে এগুলো বললে তো কি হয়েছে, আসলেই আমার ভাগ্য আছে, একজন পুরুষের ভালোবাসা আমার প্রতি আছে, এই কারণেই হয়তো বা আমার জীবনে এত বেশি সমস্যা হয় নাই। যাই হোক, আমার শাশুড়ি মায়ের কথা আমার হাজবেন্ড কোনো রকমভাবে কানে নেয় নাই। ইভেন আমি হসপিটাল থেকে 8 দিন পর বাসে আসলাম। বাসে আসার পর এগুলো নিয়ে ওইগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। আমার শাশুড়ি মা ঝামেলা করতেছিল। তখন আমার হাজবেন্ড প্রবার জীবন থেকে একটা কথাই বলতেছে, আম্মু আমি আপনাকে চিনি, আমি ছোটকাল থেকে আপনাকে দেখে আসতেছি, আপনি কেমন আমার জানা আছে। আপনি আমার বউকে এত বিরক্ত করেন কেন? আপনি সব সময় মিথ্যা কথা বলেন, আমি কি কলে থেকে কিছুই শুনি না? তারপর আমার শাশুড়ি মা অনেক কান্নাকাটি করতেছিল আর বলতেছিল, তোর তো আলাদা বউ, আমাদের কখনো বাচ্চা কাচ্চা মনে হয় যেন হয় নাই, আমরা মনে হয় যেন কখনো কাজকর্ম করি নাই। তারপর আমার হাজবেন্ড নিজেই উত্তরটা দিয়ে দিল, আম্মু দেখেন, আগের দিনগুলো ছিল অন্যরকম, এখনকার দিনগুলোও অনেকটাই তফাৎ, আপনাকে একটু বুঝতে হবে। এগুলো বললো আমার শাশুড়ি মাকে। ইভেন পরক্ষণেই আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে বলতেছে, তুমি একটা কাজ করো, আজকে বিকালে তোমার বাবার বাড়িতে চলে যাও। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। আসার পর আমার হাজবেন্ড আমাকে বলতেছে, আমি তোমার জন্য একটা বাসা নিয়েছি শহরে, ওখানে তুমি চলে যাও, কারণ তুমি আমার আম্মুর সাথে থাকলে কোনো রকমভাবে সুখী হতে পারবে না। আমার আম্মু অনেক জ্বালাতন করবে তোমাকে, তুমি কোনো টেনশন করো না, সবকিছু আমি ম্যানেজ করে নেব। তার পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে শহরেই আলাদা রাখছে, এবং কি এখানে আমার শাশুড়ি মাও আসে, শ্বশুরও আসে, সবাই এসে থেকে যায়, এবং আমি এখানে একা বেশ ভালোই আছি। আমার জীবনটা একদম নরকখানা হয়ে যেতে লাগছিল আমার শাশুড়ি মায়ের সাথে থাকার পর। তবে আমার হাজবেন্ড এত ভালোভাবে বুঝলো যে এ কারণেই আমার হাজবেন্ড আমাকে শহরে নিয়ে আসলো এবং আলাদা করে ফেললো। আসলেই আলাদা থাকলে কোনো ঝামেলা হয় না, যত দুঃখ যত কষ্ট হোক যত কিছুই হোক না কেন, যদি সংসারের মধ্যে ঝামেলা হয় তাহলে আমি মনে করি যে আলাদা থাকা উচিত, আলাদা থাকলে আর কোনো ঝামেলা হয় না। তবে মেন টপিক হচ্ছে টাকা। ওই টাকা থাকলে একটা পুরুষ বউকে যেরকমভাবে ম্যানেজ করে রাখতে পারে, ঠিক ওই রকম মাকেও ম্যানেজ করে রাখতে পারে। আসলে ওই টাকা যদি না থাকে তাহলে হয়তোবা প্রত্যেকটা পুরুষ এভাবে তার বউকে রাখতে পারে না। তবে আমার হাজবেন্ডের যতটুকু আছে অতটুকুতেই আলহামদুলিল্লাহ আমাকে ভালোই রাখতে পেরেছে। তবে আমি সর্বশেষ একটি কথাই বলবো প্রত্যেকটা শাশুড়ি মায়ের উদ্দেশ্যে, আপনারা এরকম খোঁচাখুচি না করে আপনারা আপনাদের ছেলের বউকে একটু শান্তি দেন, আপনাদের ছেলের বউকে একটু নিজের মেয়ে বলে মনে করেন, তাহলে দেখবেন সংসারে কোনো ঝামেলা হবে না। তখন থেকে নিজের মেয়ে ভাববেন, তখন থেকে কোনো ঝামেলা হবে না। আর যখনই ভাববেন ছেলের বউ, ঠিক তখন থেকেই ঝামেলা আরও বেশি বাড়বে। সো আপনাদের সবাইকে একটা কথাই বলবো, প্লিজ ছেলের বউকে অন্তত নিজের মেয়ে বলে মনে করেন, তাহলে দেখবেন সংসারটা একদম আলোকিত হয়ে উঠবে। আমার মতো এরকম আলাদা হতে হবে না। যাই হোক আপু, আমার জীবনের ছোট্ট একটা স্টোরি তুমি টাইমলাইনে তুলে ধরবা।